আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ এক্সপ্রেসে। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। টেস্টে বাংলাদেশের আরও এক অবিশ্বাস্য কীর্তি। ডারউইন টেস্ট 9 উইকেটে জিতে নিল টাইগাররা। প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ। 1 উইকেট হারিয়ে মাত্র 57 রানের টার্গেটে পৌঁছে যায় সফরকারীরা। মেহেদী মিরাজের অলরাউন্ড পারফরমেন্স, তানজিদ তামিমের সেঞ্চুরি ছাপিয়ে ম্যাচ সেরা হাসান মাহমুদ, যার বিধ্বংসী বোলিং টেস্ট জয়ের ভিত গড়ে দিয়েছিল। শুধু কথার রাজনীতিতে বিশ্বাসী নয় বিএনপি, দেশ ও জনগণের স্বার্থ বিরোধী কাজ করবে না সরকার। কিশোরগঞ্জ সফরে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সেখানে বলেন, যারা 17 বছর রাজপথে ছিল না তারাই জনগণকে বিভ্রান্ত করছে। এ সময় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। অভিযোগ তোলেন জ্বালানি নিয়ে আওয়ামী লীগ শাসনামলে নানা অব্যবস্থাপনার। হাওড়ার নদী বিলে ঘেরা কিশোরগঞ্জ, প্রকৃতির সঙ্গে লড়াই করে যাদের জীবন জীবিকা, সেই জনপদে প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সড়কপথে কিশোরগঞ্জের পাকুন দিয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। পুরাতন ব্রহ্মপুত্র নদে অবমুক্ত করেন মাছের পোনা। এরপর যোগ দেন স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময় সভায়। বক্তব্যের শুরুতে দেশ নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। অভিযোগ তোলেন জ্বালানি নিয়ে আওয়ামী লীগ শাসনামলে নানা অব্যবস্থাপনার। সরকার দেশ ও জনগণের স্বার্থবিরোধী কাজ করবে না জানিয়ে প্রধানমন্ত্রী জানান বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার। ঢাকা সহ বাংলাদেশের সকল মানুষ, সকল জেলা উপজেলার বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। এরপর কটিয়াদীর আচমিতা এলাকায় কার্ফ হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ঢাকার বাইরে প্রথমবার উদ্বোধন করেন জাতীয় মৎস্য পক্ষের। এ সময় 14 জনের হাতে তুলে দেন জাতীয় মৎস্য পদক। প্রধানমন্ত্রী জানান মৎস্য চাষীদের আনা হবে কৃষক কার্ডের আওতায়। বিশ্বে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বর্তমানে এই উজ্জ্বল সম্ভাবনা থাকার ফলে আমরা যদি পরিকল্পিতভাবে পরিশ্রম করি, এখান থেকে বহু মানুষের কর্মসংস্থান যেমন হবে, একই সাথে আমরা আরও অনেক বেশি পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার কিশোরগঞ্জে আসলেন তারেক রহমান। অংশ নিলেন বেশ কয়েকটি কর্মসূচিতে। কিশোরগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা আর নানা উন্নয়ন দাবির মধ্যে সরকার প্রধানের এই সফর পুরো জেলা জুড়ে বইছে আনন্দের জোয়ারে। আর স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে অবহেলিত হাওড় অঞ্চলের মানুষের নানা দুঃখ দুর্দশা অনেকটাই লাঘব হবে। শেষ বিকেলে প্রধানমন্ত্রী যোগ দেন জেলা স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে। এ সময় উপকারভোগী নারীদের হাতে কার্ড তুলে দেন তারেক রহমান। এছাড়া ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত সহ ধর্মীয় গুরুদের দেয়া হয় সম্মানী। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, অন্য কোনো দেশের মতো নয়, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার। আমরা বাংলাদেশকে অন্য কোনো দেশের মতন বানাতে চাই না। আমরা বাংলাদেশকে তৈরি করতে চাই একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে, যেই রাষ্ট্রে কম বেশি প্রতিটি শ্রেণীর মানুষকে রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবে, সহযোগিতা দিবে। যেই রাষ্ট্রে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি শ্রেণীর প্রতিটি মানুষ তার মর্যাদা অনুযায়ী তার প্রাপ্য রাষ্ট্রের কাছ থেকে পাবে। দিনব্যাপী সফরে শোলাকিয়া ঈদগাহ মাঠের উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতেও যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, কিশোরগঞ্জ। প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি। এক ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম। We are of the view that a propitious environment needs to be created for this visit. To this end, we have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals, and to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Usman Hadi in compliance with our bilateral. শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার দেখাতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই আদেশ দেন। সকালে এই মামলায় গ্রেপ্তার ৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ২৭ জুলাই শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। শাপলা চত্বরের ঘটনায় এ পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেছে, যাদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে। সরবরাহ কিছুটা বাড়লেও এখনও কাটেনি গ্যাসের সংকট। শিল্প কারখানায় উৎপাদন ব্যাহতের পাশাপাশি ঢাকার বিভিন্ন এলাকায় জ্বলছে না চুলা, বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। তবে খোলা থাকা ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। ঢাকার গাবতলী, কল্যাণপুর, কালশী, তেজগাঁও, কাজীপাড়া, শেওড়াপাড়া এবং ড্যামরা এলাকায় আজও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত গ্যাস পাননি অনেকে। চালকরা জানান, সাময়িক নয়, স্থায়ী সমাধান চান তারা। চলমান জ্বালানি সংকট মোকাবেলায় সরকারকে ৪ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এই প্রস্তাব বাস্তবায়ন এবং তার অগ্রগতি ৯০ দিনের মধ্যে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সন্ধ্যায় চলমান জ্বালানি সংকট এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নিজেদের ব্যর্থতা ঢাকতেই বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে সরকার। অথচ জ্বালানি সংকট মোকাবেলায় ৩ মাস আগেই ১০ দফার প্রস্তাব দিয়েছিল বলেও দাবি করেন তিনি। সরকার সেগুলো বাস্তবায়ন না করে উল্টো বিরোধী দলকে নানান মন্তব্য করছেন, যা অনভিপ্রেত এবং দুঃখজনক বলেও মন্তব্য করেন জামায়াত সেক্রেটারি। মাননীয় প্রধানমন্ত্রী দেশের চলমান বিদ্যুৎ জ্বালানি সংকট প্রসঙ্গে বিরোধী দলগুলোর কাছে একটি কার্যকর পরিকল্পনা চেয়েছেন। আমরা তার এই আহ্বানকে ইতিবাচকভাবে দেখতে চাই। আমাদের পরিকল্পনা নতুন নয়, সেটা গত ৩ মাস ধরে সরকারের টেবিলে আছে। এদিকে বিদ্যুতের ভুতুড়ে বিলের কারণে বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি এখনো চলছে, যা সরকারের নিরসনের প্রতিশ্রুতি দেওয়ার পরও কোনো সুফল আনতে পারেনি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ৩১ দফা ইশতেহার পুরোপুরি বাস্তবায়ন করতে পারলে জুলাই মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন সার্থকতা পাবে। সন্ধ্যায় বুয়েটে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগ সরকারের দমন নিপীড়নের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতায় থাকার প্রবণতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে। এছাড়া তিনি আরও বলেন, দেশে অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে প্রয়োজন সবার সহযোগিতা এবং ঐক্যবদ্ধ প্রয়াস। আমরা যেই ইশতেহার দিয়েছি এটা যদি পরিপূর্ণভাবে পালন করতে পারি, আমরা তো ৩১ দফা দিয়েছি, এটা যদি পরিপূর্ণভাবে পালন করতে পারি, তাহলে জুলাই মুক্তিযুদ্ধ সবকিছু এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের সার্থকতা পাবে। জনবলের ঘাটতি নিয়ে চলছে দেশের বহু উপজেলা হাসপাতাল। এরই মধ্যে হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু শয্যা সংখ্যা বাড়ানো নয়, মানসম্মত সেবা নিশ্চিত করাই চ্যালেঞ্জ। জিনিয়া কবির সূচনার রিপোর্ট। নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে ৫০ শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি থাকেন ১২০ থেকে ১৫০ জন। বহির্বিভাগে আসেন ৮০০ থেকে ১০০০ রোগী। হাসপাতালটিতে চিকিৎসকের পদ ৪৬টি, কর্মরত ২১ জন। এর মধ্যে ৫ জনই রয়েছেন প্রেষণে। নার্সের ৩৪টি পদের মধ্যে শূন্য ২টি। তৃতীয় শ্রেণীর ১০৯টি পদের বিপরীতে কাজ করছেন ৭০ জন। আর চতুর্থ শ্রেণীর ২০টি পদের মধ্যে কর্মরত মাত্র ৩ জন। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৫০ রোগীর জন্য খাবার দিই। যখন দেখা যায় যে একটা রোগী খাবার পাচ্ছে না বা বেশি গরিব টরিব, তখন আমরা অন্য রোগীদের কাছ থেকে অন্য রোগীকে একটু কমাই দিয়ে ওই রোগীদের একটু ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করি। আমাদের ৫০ বেডের হসপিটাল হলেও প্রতিনিয়ত প্রায় ১ থেকে ১৫০ রোগী ভর্তি থাকে। তো এই এত স্বল্প সংখ্যক জনবল নিয়ে আমাদের সেবা দিতে আমরা হিমশিম খেয়ে যাই। উপজেলা পর্যায়ের এমন পরিস্থিতিতে ৫০ শয্যার হাসপাতালগুলোকে প্রথমে ১০১ শয্যায় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, এটি আরও বাড়িয়ে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। আপনারা জানেন, আমরা ৫০ থেকে ১০১ শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতালগুলি রূপান্তরিত করতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ১৫১ সিট বিশিষ্ট করব। সেখানে আমরা আরও বৃদ্ধি করতে চাই। জনবল সংকট নিরসনে নিয়োগ দেওয়া হচ্ছে ৫,০০০ চিকিৎসক। ৫,০০০ ডাক্তার নিচ্ছি, আরও ২,৫০০
টেকনিশিয়ান এবং 2,500 নার্স নিয়োগের জন্য আমরা চিঠি পাঠাবো মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ইনশাল্লাহ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক বেনজির আহমেদ বলছেন, প্রান্তিক পর্যায়ে হাসপাতালে শুধু শয্যা সংখ্যা বাড়ানোই বড় কথা নয়, বরং মানসম্মত সেবা নিশ্চিত করাটাই চ্যালেঞ্জ। শয্যা সংখ্যা বাড়াবো এই কথাটা শুনতে থাকি, এগুলো আমরা আগে অনেক শুনেছি, কিন্তু তাতে স্বাস্থ্য সেবার কোনো উন্নতি হয়নি। সুতরাং এক্ষেত্রেও এইটাকে সামনে নিয়ে না এসে বরঞ্চ বলতে হবে আমরা উপজেলার সামগ্রিক স্বাস্থ্য সেবার উন্নয়ন ঘটাবো। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। ঢাকা সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণের জটিলতা নিরসনের উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ABM আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিকেলে আহ্বান করা হয়েছে বৈঠক। গেল 1 আগস্ট ঢাকা সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণে দুর্নীতির আদ্যপান্ত নিয়ে সংবাদ প্রচার করে চ্যানেল 24। এতে নরসিংদী জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনারের সিন্ডিকেট কিভাবে জড়িত সেটি উঠে আসে।